সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আজকে আবার লাইভ প্রোগ্রাম শুরু করছি, আবারও একটা টপিক নিয়ে। দেখুন, আজকে যে টপিক নিয়ে আলোচনা চলবে সেই আলোচনা আপনাদের এই বিষয়ে আরো অনেক অনুষ্ঠান শুনেছেন, মানে বিষয়টা টপিকটা নতুনত্ব না, কিন্তু ধারাটা বলতে পারেন একটু বিশেষত্ব বা নতুনত্ব রয়েছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমাদের জীবন পথে বা জীবনে চলার পথে এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে চলতে চলতে আমাদের এই চলার পথে মাঝে মধ্যেই দেখতে পাই যে মোটামুটি ভাবে আমাদের সকলকেই কিছু না কিছু শত্রুতার ফেস আমাদের সকলকেই করতে হয়, এবং এই শত্রুতা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আমি আমার পূর্বে অনেক করেছি। আপনারা চাইলে ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন। তো আজকে যে বিষয় নিয়ে বলবো, যে আজকের বিষয়টা যে আপনি এমন অনেক শত্রু দ্বারা পীড়িত হন বা এমন অনেক শত্রু আছে যারা আপনাকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিচ্ছে বা শেষ করে দিচ্ছে, কিন্তু আপনি কোনোভাবেই তাদেরকে অনুধাবন করতে পারছেন না, এবং সঙ্গে সঙ্গে আপনি বা আপনারা তাকেই একমাত্র বন্ধু বা আপনার শুভাকাঙ্ক্ষী বলে মনে করছেন। অর্থাৎ যিনি আপনার এই যে ক্ষতি সাধন করছে তাকেই আপনি আপনার বন্ধু রূপে স্বীকৃতি দিচ্ছেন বা বলতে পারেন তাকে বন্ধু হিসেবে বুঝতে পারছেন, ভাবছেন, কিন্তু আদৌ সে কিন্তু বন্ধু নয়। সেই রকমই কিরকম ধরনের কানেকশন থাকলে এইরকম ধরনের সমস্যায় আমরা পড়তে পারি বা এরকম অবস্থায় পীড়িত আমরা হতে পারি, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলবে। দেখুন, এইরকম ধরনের ক্ষেত্রে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে এটা বিগত দিন ধরে অনেক দিন ধরে একটু অবজার্ভ করছি। দেখুন, আমার যদি পরিচিত জায়গা থেকে আমি যদি কোনো অ্যাটাক পাই, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে প্রতিহত হতে পারি, কিন্তু তার যদি বিপরীতাঙ্গামী হয় বা যাকে আমি বন্ধু ভাবছি তার দ্বারাই আমরা পীড়িত হই, এটা অনেক আমার দর্শক ফোর্স করেছেন যে আপনি জানেন আপনি যার সঙ্গে আলোচনা করছেন পরবর্তীকালে তার মাধ্যমে আপনার হয়তো প্রমোশনটা আটকে গিয়েছে, আপনার যে ডেভেলপমেন্টটা যেটা নিশ্চিত ছিল যে কাজটা আপনি পাওয়ার কথা সেটা অন্য কেউ পেয়ে গিয়েছে, অথবা যার সঙ্গে শেয়ার করেছিলেন সে হয়তো পেয়ে গিয়েছে। এটা বোধহয় এখন বোধহয় আমার দর্শকরা যারা দেখছেন তার মধ্যে অনেকেই বোধহয় নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারছেন। তো এই জায়গা থেকে এইরকম ধরনের সমস্যা কিন্তু যে কোনো জায়গা থেকেই হতে পারে, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অথবা বলতে পারেন বন্ধু বান্ধব, ভাই বোন, আবার যাকে ছাড়া জীবন কিন্তু চলতে পারে না, অর্থাৎ প্রেমজ সম্পর্কে যাকে ছাড়া জীবন ভাবতেই পারা যায় না, বাচ্চা সম্ভবই নয়, এরকম মনে হয়, তার কাছ থেকেও কিন্তু এই একই রকম সমস্যা কিন্তু আমরা পেতে পারি। সে ধরনের সেই জন্য আমরা যদি একটু আগে থেকে একটু সজাগ হয়ে যাই যে কি ধরনের কানেকশন হলে এইরকম ধরনের সমস্যা আমরা পেতে পারি, তাহলে কিন্তু আমরা তার জন্য আগে থেকে তার স্টেপ নিতে পারি বা আমরা একটু আগে থেকে সতর্ক হয়ে থাকতে পারি এবং তার প্রতিকার করতে পারি। দেখুন, অনেক ক্ষেত্রে দেখছি যে এই প্রতিকার নিয়েও কিন্তু কাজ হচ্ছে না, অর্থাৎ শত্রুতার প্রতিকার নিচ্ছেন তাতেও অনেক ক্ষেত্রে কাজ হচ্ছে না। এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি। একটু লাইনে থাকবেন। এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি। তার কারণ এখানে একটা প্রেডিকশনের ক্ষেত্রে ডেপথনেসের অভাব। তার কারণ প্রেডিকশনটা সঠিক জায়গায় হচ্ছে না। আরো ডেপথে গিয়ে অ্যাকচুয়ালি যে শত্রুতা, সেই শত্রু কিরম ধরনের সমস্যা ফেস করতে পারে, দিতে পারে, বা কিরম ধরনের শত্রু, তাই আমার কি কি ধরনের ক্ষতি করতে পারে, তার একটা ডেপথনেস দরকার, এবং সেটাকে অনুধাবন করে তবে, অর্থাৎ ফার্স্ট দরকার একটা প্রপার বিচার বা প্রেডিকশন, তারপর সেখান থেকে সঠিক প্রতিকার এবং 100% সমাধান। কিন্তু তার জন্য একটা প্রপার অ্যানালিসিসের অবশ্যই গুরুত্ব রয়েছে। তা আজকে সেই কানেকশন নিয়ে কথা বলবো আমাদের প্রথম বন্ধুকে নিয়ে, তারপর আমরা আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? কৌশিকী বড়ুয়া। 28/3/2004 28 মার্চ 2004 দুপুর 3:15 PM জন্মস্থান সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন, কেমন লাগছে? আমি মানে হ্যাঁ, প্রোগ্রামটা আমার ভালো লাগছে, কিন্তু এখনো যাওয়া হয়ে ওঠেনি। এই জন্য মেয়ের সম্পর্কে আমি একটু জানতে, মেয়ের সম্পর্কে একটু যাবো ভাবছি আপনার কাছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রোগ্রামটা আপনার ভালো লাগে। এই প্রোগ্রামটার মধ্যে স্পেশালিটি কি রয়েছে যেটা আপনাকে ভালো লাগায়?
আপনার যে কথাটা যে যেটা মানে ছকে থাকে সেই কথাটাই মানে আপনি তুলে ধরেন। অর্থাৎ আমার দর্শকবৃন্দ এটা বুঝতে পারছে, বলতে চাই যে একটা ছকের সঠিক অনুধাবন করলে, সেটাকে সঠিক প্রেডিকশন দিলে তার জায়গা থেকে সঠিক জায়গা থেকে তার এগিয়ে যাওয়াও সম্ভব, এবং একটা অনুষ্ঠানকে তার যে কতটা গুরুত্ব রয়েছে সেটা বোঝা যায়। এখানে প্রথমেই বলবো কৌশিকীর ক্ষেত্রে জন্ম তারিখ পাওয়া গেছে 28 তারিখ, অর্থাৎ 28, এটা হচ্ছে ওর যদি ডেট অফ বার্থটাকে যোগ করা যায় তা হয় 10, অর্থাৎ হচ্ছে 1। অর্থাৎ মেয়ে খুব আত্মকেন্দ্রিক, সহজে চট করে কারো কাছে মাথা নোয়াতে কিন্তু রাজি থাকে না, এবং নিজের চেষ্টা যথেষ্ট পরিমাণে করে, এবং মাঝে মধ্যেই নিজের যে চেষ্টা সেই চেষ্টা অনুযায়ী ফল না পেয়ে মানসিকভাবে কিছুটা পরিমাণ বিপরীতগামী হয়ে থাকে, কিন্তু আবার সেটাকে নিজেকে কন্ট্রোল করে নিতে পারে। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে এবং শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে রাশি পাওয়া গেছে মিথুন রাশি। অর্থাৎ মাইন্ড দিক থেকে দেখতে গেলে যে সবসময় একটা দোলাচল, সবসময় একটা নির্দিষ্ট সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, এবং জীবনের সব কিছুর মধ্যে আপস অ্যান্ড ডাউনস। লগ্ন পাওয়া গেছে এখানে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রে জাতক জাতিকারা হন তারা কিন্তু উঁচু সিংহাসন যুক্ত হন, অর্থাৎ তাদের ফ্লারিশমেন্টের জায়গা কিন্তু থাকে, কিন্তু প্রথম জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলে। এবং এখানে লগ্নপতি সে কিন্তু এখানে অষ্টম ভাবে বসে রয়েছে। এই লগ্নপতি অষ্টম ভাবস্থ হওয়ার কারণে এখানে লগ্ন একটু পীড়িত হয়ে গেল, এবং সে শনি দ্বারা দৃষ্ট হয়ে গেল। অর্থাৎ শারীরিক জায়গাটা মাঝে মধ্যে একটু ডিস্টারবেন্সেস এর মধ্যে থাকে, মানসিক ডিস্টারবেন্সেস, মানসিক চঞ্চলতা যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট পড়াশোনার ক্ষেত্রে আসে না, কিন্তু নিজের চেষ্টার কোনো খামতি কিন্তু রাখে না। এবং চতুর্থপতি এখানে রাহুযুক্ত অবস্থায় এখানে নবম স্থানে বসে রয়েছে, এবং এই কারণের জন্য এখানে নবমপতি এবং চতুর্থপতি দুজনে কিন্তু পীড়িত হয়ে গেল। অর্থাৎ নিজের যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু ওর ততটা কিন্তু ফ্লারিশমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না, পড়াশোনার রেজাল্ট আসার ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যে একটা পাওয়া যাচ্ছে এখানে মঙ্গল রাহু দ্বারা পীড়িত, অর্থাৎ এখানে বলা যায় যে অঙ্গরাগ্য, হঠকারী সিদ্ধান্ত, যে জিনিসের কোনো প্রয়োজন নেই সেরকম একটা সিদ্ধান্ত। এবং এখানে বুধ এবং শুক্রযুক্ত, অর্থাৎ প্রচন্ড পরিমাণে জেদ, রাগ জেদ প্রচন্ড পরিমাণে যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এবং লগ্নের নবমপতি নবমস্থ, কিন্তু সে রাহু দ্বারা পীড়িত, অর্থাৎ ভাগ্যস্থানটা একটু পীড়িত এবং লগ্নপতি এখানটা পীড়িত। এই জায়গাটা হচ্ছে ডিস্টারবেন্সেস। নিজের যতটা পরিশ্রম সেই পরিশ্রম যথেষ্ট করে, কিন্তু সেই জায়গা থেকে তার রেজাল্ট প্রপারলি আসে না। এবং এই চার্ট সায়েন্স ওরিয়েন্টেশন নিয়ে পড়ার চার্ট, বিশেষ করে কম্পিউটার ওরিয়েন্টেড, ইঞ্জিনিয়ারিং লাইন ওরিয়েন্টেড যদি পড়াশোনা করে, সেক্ষেত্রে ম্যাথামেটিক্স রিলেটেড পড়াশোনাও যদি করে, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অনেকটা উজ্জ্বল রাস্তা রয়েছে। এবার একটু শেয়ার করবেন। হ্যাঁ, ও হচ্ছে জিওগ্রাফি অনার্স করেছে, এবার পাস করেছে, কিন্তু রেজাল্ট ভালো হয়নি, 52% হয়েছে, যেটা আমি আপনাকে আগেই বললাম। এবং জিওলজিকে এমএসসির আন্ডারে বলা হয় জেনারেলি, সেখানে যদি ম্যাথস এবং ইকোনমিক্স যদি অ্যাডজাস্টমেন্ট থাকে তাকে এমএসসি হিসেবে সূচিত করা হয়। ওকে, এমএসসি বিএসসি পড়েছে, এখন হচ্ছে গ্রাজুয়েশন করলো, মানে জিওগ্রাফিতে করেছে, জিওগ্রাফি অনার্স। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে এখানে মঙ্গল কিন্তু একটু মঙ্গলের জন্য এখানে জিওগ্রাফি হয়েছে, কিন্তু রেজাল্টের ওরিয়েন্টেশন যে জায়গাটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং কেরিয়ারের যে জায়গাটা যতটা ইম্প্রোভাইজেশন চেষ্টা করবে সেই জায়গা ক্ষেত্রে ইম্প্রোভাইজেশনের প্রবলেম রয়েছে। কিন্তু এখানে কিন্তু হায়ার এডুকেশনের চার্ট কিন্তু কিছু জায়গায় পীড়িত হয়ে রয়েছে, যতটা পরিশ্রম সেই জায়গাটা কিন্তু আসার জায়গাটা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু এবং এখানে যা পাওয়া যাচ্ছে সপ্তমপতি একটু পীড়িত অবস্থা বসে রয়েছে। এই সপ্তমপতি পীড়িত যে অবস্থায়, এবং এই সপ্তমপতি আবার পুনর্যোগ তৈরি করে ফেলেছে, যা কিন্তু ব্যক্তিগত জীবনটাকে একটা টানা পড়েনের মধ্যে দিয়ে কিন্তু যায়। একটু শেয়ার করবেন। আচ্ছা, বললাম ও এখন কি নার্সিং এ যেতে পারবে? নার্সিং করতে পারবে? ওর জন্য এমএসসি পড়াটা বেটার হবে। নার্সিং ওরিয়েন্টেশন জায়গাটা ওর জন্য খুব একটা স্ট্রং নয়। তবে নার্সিং যদি বিএসসি আইটি জাতীয় যদি কোনো নার্সিং হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়াতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হতে পারে। কিন্তু ওর ক্ষেত্রে জিওগ্রাফি নিয়ে যদি আরো এগিয়ে যায়, সেক্ষেত্রে ওর জায়গাটা কিন্তু আরো স্ট্রং ভবিষ্যতে কিন্তু হবে। নার্সিং এর তুলনায় জিওগ্রাফি নিয়ে যদি এমএসসি পড়ে এবং পরবর্তীকালে কিন্তু টিচিং ওরিয়েন্টেড এবং ব্যাংকিং রিলেটেড এরিয়াতে কিন্তু ওর এখানে একটা কিন্তু পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু জানতে চান? হ্যালো, টিচিং লাইনে যেতে পারবে এবং ব্যাংকিং ওরিয়েন্টেড, পার্টিকুলার এই চার্টের দুটো জায়গা, একটা ব্যাংকিং ওরিয়েন্টেশন আর তার সঙ্গে টিচিং, এই দুটো জায়গায় একমাত্র যেতে পারে। কিন্তু এখানে লগ্নপতি এবং তার সঙ্গে যে পুনর্ফু দোষ তৈরি করেছে এবং মঙ্গল যে পীড়িত, এই জায়গাটাকে ঠিক মতো করে রেকটিফাই না করলে ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও যেমন একটু বাধা সৃষ্টি হবে, কিন্তু সেটাকে ওভারকাম করে উঠতে পারবে, কিন্তু কেরিয়ারের ডেভেলপমেন্ট এবং ব্যক্তিগত জীবনটা কিন্তু টানা পোড়েনের মধ্যে দিয়ে চাইবে, খুব একটা সুস্থভাবে কিন্তু এগোতে পারবে না।
আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনার সাথে অনলাইনে যোগাযোগ করবো, আপনি শুধু আমি কেন, যে কোনো ভালো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে আপনি সঠিক গাইড পান এবং এরকম ধরনের যাদের সমস্যা তাদের বলবো দীপান্বিতা অমাবস্যা এবং মহালয়া অমাবস্যাটাকে অবশ্যই ফলো আপ করুন, দেখবেন জীবনে অনেক ভালো এগোতে পারবেন। এবং ওর ক্ষেত্রে বলবো যে কোনো রবিবার একটা তামার স্কোয়ার কিনে সেটাকে রেখে দেবেন এক সপ্তাহ ওর কাছে, এবং পরবর্তী সপ্তাহে বাবাকে দান করে দিতে বলবেন। এবং বাবার শারীরিক জায়গাটা বর্তমান সময়টা একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে এবং 2026 সাল থেকে 28 সাল একটু কিন্তু যত্নবান হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে রেমিডিসটা বললাম এটাকে ফলো আপ করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবন কিন্তু আরো উজ্জ্বল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে ডমিনেটিং করার মতো চার্ট। দেখুন আমাদের আজকে যে আলোচনা ছিল যে আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের এই যে কানেকশনস গুলো, যেটা আমাদের জীবনকে যে একটা বন্ধুও শত্রুতে পরিণত হতে পারে, এই যে কানেকশনটা আমরা বুঝবো কি করে। দেখুন আমাদের জ্যোতিষে আমরা যা কিছুই আলোচনা করি না কেন, সবই এই 12টা ভাব, 27টা রাশি এবং এই 9টা নক্ষত্র, এবং সেটা দিয়ে কিন্তু আমাদের বিচার। অর্থাৎ এই জায়গা থেকে লগ্ন হচ্ছে বলা হয়, আমাদের নিজেকে বলা হয় লগ্ন অর্থাৎ তনুভাব, এবং আমরা আমাদের বন্ধুত্ব বা আমাদের পরিপার্শ্বজনকে আমরা এখানে নির্দেশ করি দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে আমরা নির্দেশ করি একাদশ ভাব। এই কয়েকটা ভাবের সমন্বয় আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। দেবজ্যোতি কর্মকারের সম্বন্ধে, আমার ছেলের সম্বন্ধে জানবো। দেবজ্যোতি কর্মকার, দেবজ্যোতি, ধ্রুবজ্যোতি, ডেট অফ বার্থ, ধ্রুবজ্যোতি, ডেট অফ বার্থ, হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ হচ্ছে 4/3/1995, 1992, 4th March 1992, 1995। একটু জোরে বলবেন আর পরিষ্কার করে বলার চেষ্টা করবেন। যখন এখানে কাউকে ফোন করবেন তখন একটু পরিষ্কার করে বলবেন। জন্ম সময়, জন্ম সময়, বেলা দুপুরবেলা 1:20, দুপুর 1:20। জন্মস্থান, কলেজ স্ট্রিট, মেডিকেল কলেজ, কলেজ স্ট্রিটের মেডিকেল কলেজ, মানে কলকাতা, মেডিকেল কলেজ, কলকাতার মেডিকেল কলেজ, তার মানে কলকাতায়। কলকাতায়, হ্যাঁ। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে লগ্ন পাওয়া গেছে, এখানে লগ্ন এবং চন্দ্র পাওয়া গেছে এখানে রেবতী নক্ষত্রে অর্থাৎ গন্ডমূল নক্ষত্র অর্থাৎ জলরাশিতে এখানে চন্দ্র পাওয়া গেছে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ হয় জীবনের প্রথম ধাপটা একটু প্রবলেমের মধ্যে দিয়ে চললেও পরবর্তীকালে কিন্তু তারা ইমপ্রুভমেন্ট করে, কিন্তু ব্যক্তিগত জীবন এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা ফেস করতে হয়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন, লগ্নের দ্বিতীয় স্থানে রাহু এবং তৃতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে। 95-এ জন্ম, মানে মোটামুটি 29 বছর বয়স, অর্থাৎ কেরিয়ার নিয়ে এখানে একটা প্রবলেমেটিক এরিয়াতে প্রবলেম ফেস করছে। লগ্নের সপ্তম স্থানে এখানে চন্দ্র অবস্থান করছে, অষ্টম স্থানে কেতু এবং দ্বিতীয় স্থানে এখানে রাহু এবং দশমপতি, এবং এখানে মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায়, অষ্টমপতি এখানে নিচস্থ অবস্থায় দশম স্থানে বসে, একাদশ স্থানে বসে রয়েছে। এবং এখানে দশমপতি মঙ্গল, বুধ এবং শুক্রযুক্ত অবস্থায় পঞ্চম স্থানে অবস্থান করছে। এবং এখানে শনি কিন্তু রবিযুক্ত, অর্থাৎ 20 যোগ তৈরি করলো। অর্থাৎ কেরিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা এবং নিজেকে একটা কনফিডেন্সের অভাব সবসময় বোধ করে, নিজে যেটা চাইবে সেই অনুযায়ী প্রপার প্ল্যানিং করে এক্সিকিউশন করার ক্ষেত্রে একটা সমস্যা, এবং যে জায়গা থেকে চেষ্টা করুক না কেন সঠিক রাস্তাটা সবসময় খুঁজে পায় না, মানসিকভাবে একটু বিপর্যস্ততার মধ্যে দিয়ে চলছে। মীন রাশি, এই মীন রাশির বর্তমান সময়ে শনি 7.5 একটা প্রকোপ চলছে, এবং এই শনি 7.5 কারণের জন্য কিন্তু কোনোভাবে কোনো স্টেবিলিটি কিন্তু আসতে চাইছে না, এবং যতটা পরিমাণ পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসে না, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মধ্যেই কিন্তু সমস্যা ওকে ফেস করতে হচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ যেগুলো বললাম সেটা কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। সেটা কি সঠিক নাকি ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে তো, কোনো ক্যারিয়ারের কিছু হচ্ছে। এটার জন্য প্রথম হচ্ছে এই যে 20 যোগ হয়ে রয়েছে এই জায়গাটাকে, প্রবলেমটাকে একটু সলিউশন করার চেষ্টা করুন। এবং দ্বিতীয়স্থ রাহু এবং অষ্টমস্থ কেতু, এই জায়গাটাকে যে প্রবলেমটা হয়েছে সেই জায়গাটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করুন। এবং এখানে একটা নেগেটিভ কালসর্প দোষ, মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ,
এই জায়গাটা রেকটিফাই না হলে কখনোই ক্যারিয়ারে ইমপ্রুভমেন্টের জায়গাটা খুঁজে পাওয়া যাবে না। এবং লগ্নের সপ্তম স্থানে এখানে একাদশপতি অবস্থান করছে, অর্থাৎ এখানে যে ব্যক্তিগত জীবনটা, সেই জীবনটা কিন্তু যথেষ্ট সুন্দর হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেমের কারণের জন্য একটু সমস্যা বহুল হতে পারে। সেই কারণের জন্য একটু নিজের জায়গা থেকে কিন্তু বিবাহিত জীবনের পর থেকে, বিবাহের পর থেকেই কিন্তু জীবনের উন্নতিটা সেইভাবে দেখতে পাওয়া যাবে। কিন্তু ক্যারিয়ারে ইমপ্রুভাইজেশনটার জন্য মূলত যে জায়গাটা বললাম সেই জায়গাটাই হচ্ছে মূল প্রবলেম। এটার জন্য ভালো করে রেকটিফাই করুন। এবং বলবো যে এই জন্মছক অনুযায়ী প্রতি সপ্তাহের মঙ্গলবার 40 গ্রাম ওজনের কালো চা পাতা কোনো সুইপারকে দান করুন ওর হাত দিয়ে, অর্থাৎ ধ্রুবজ্যোতির হাত দিয়ে দান করুন। তাহলে দেখবেন ও কিছুটা পরিমাণ উপশম হবে। এবং যে জায়গাটা রেকটিফাই করার কথা বললাম এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে জীবনে অনেকটা উন্নতি কিন্তু করতে পারবে। মোটামুটি একটা অ্যাভারেজ চার্ট, কিন্তু ভবিষ্যতে উন্নতির জায়গা রয়েছে। বুঝতে পেরেছেন? হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যদি আপনি মিস করে গিয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই ফেসবুক বা ইউটিউবে গিয়ে দেখে নেবেন। তো আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা ছিল, যে আমি প্রথমে আলোচনা করলাম যে অ্যাকচুয়ালি কোন কোন ভাব দিয়ে আমরা এগুলো বিচার করে থাকি। তো এই ভাবগুলোর যে অধিপতিরা হয় তারা যদি কোনোভাবে দেখতে পাওয়া যায়, আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি, তারা যদি কোনোভাবে দেখতে পাওয়া যায় শনি, রাহু এবং মঙ্গল, বিশেষ করে বৃহস্পতি যদি রাহু এবং শনি দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে বন্ধুস্থানীয় জায়গা এবং আপনার প্রতিবেশী, এবং মঙ্গলও যদি তার সঙ্গে পীড়িত হয়ে যায় রাহু দ্বারা, তাহলে আপনার প্রতিবেশী, বিশেষ করে ভাই বোন, এদের মাধ্যমে, এবং তার সঙ্গে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের কানেকশন। এই লাস্ট কয়েকদিন আগে ঠিক একই রকমের একটা চার্টে ঠিক এই একই জিনিস অনুধাবন করলাম, তাই মনে হলো যে আপনাদের কাছে এখানে বলার একটা প্রয়োজনীয়তা অনুভব করলাম। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি? লগ্ন ভাব, একাদশ ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব। এই লগ্ন ভাব, একাদশ ভাবের সঙ্গে যদি বৃহস্পতি এবং চন্দ্র যদি রাহু, শনি দ্বারা পীড়িত হয় এবং পুষ্কর নবাংশ না পায়, এবং দ্রেক্কাঞ্চাটে যদি অষ্টম ভাব এটাকে যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে বন্ধু বান্ধব সেই জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। ঠিক একই রকম ভাবে আপনার যে দ্বিতীয় ভাব, আপনার যে লগ্ন তার যে দ্বিতীয় ঘর, সে দ্বিতীয়পতি যে ভাবপতি হবেন, যে গ্রহই হোক না কেন, তিনি যদি রাহু এবং শনি দ্বারা পীড়িত হন এবং তার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে যদি দ্রেক্কাঞ্চকে অষ্টম ভাব পেয়ে যায় এবং নবাংশে খুব একটা ভালো অবস্থায় না থাকে, পীড়িত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে পরিবার পরিজন সেখান থেকে কিন্তু সমস্যা আসার জায়গা থাকছে। ঠিক একই রকম ভাবে আমাদের লগ্নের ঠিক তৃতীয় ভাব, সেই ভাব যদি দ্রেক্কাঞ্চকে অষ্টমস্ত হয়ে যায় এবং তার সঙ্গে শনি, রাহু এবং কেতু দ্বারা পীড়িত হয়ে যায়, বাকি আগের দুটো ক্ষেত্রে আমি কিন্তু কেতুর কথা উল্লেখ করিনি, কিন্তু তৃতীয় ভাবের ক্ষেত্রে আমি কেতুর কথা উল্লেখ করলাম। তৃতীয় ভাবের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে প্রতিবেশীর থেকে আপনি কিন্তু সমস্যা পেতে পারেন এবং আপনার কমিউনিকেশন এরিয়া থেকে প্রবলেম হতে পারে। ঠিক একই রকম ভাবে যদি চতুর্থ ভাব হয় এবং পঞ্চম ভাব হয় এবং সেটা যদি দ্রেক্কান বা নবাংশে খুব একটা ভালো অবস্থায় না থাকে এবং সেখানে শুক্র এবং বৃহস্পতি বিশেষভাবে পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের যিনি, অর্থাৎ যে প্রেমজ সম্পর্ক, সেখান থেকে প্রবলেম, এবং অর্থাৎ সে কিন্তু শত্রুতা। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতির সংযোগ অবশ্যই থাকতে হবে। এবং যদি সপ্তম ভাবে একই রকম ভাবে পীড়িত হয়ে যায়, তাহলে আপনার পার্টনারও কিন্তু আপনার শত্রুতে পরিণত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, এই গ্রহগুলো যদি একত্রিত হয়ে বা এর মধ্যে যে প্রভাব তৈরি করে এবং দ্রেক্কাঞ্চকের অষ্টম ভাব যদি সংরক্ষিত হয় এবং তার সঙ্গে সঙ্গে নবাংশেও যদি তার খুব একটা ভালো পজিশন বা কোনোভাবে পীড়িত হয় বা কোনো রকম ভাবে দেখতে পাওয়া যায় যদি শত্রু গৃহে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু আমি দেখেছি। আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে এই প্রবলেম কিন্তু ফেস করতে, যাকে আপনি ভাববেন আপনার বন্ধু, সে কিন্তু হয়ে যেতে পারে আপনার ঠিক বিপরীতগামী, যা কিন্তু আপনার জীবনে একটা বিশাল সমস্যা তৈরি করতে পারে, যা আপনার সাফল্যকে কিন্তু আটকে দিতে পারে। এবং এরকম ধরনের প্রবলেম কিন্তু আমার অনেক বন্ধু কিন্তু ফেস করেছেন। তো এইরকম ধরনের প্রবলেম যারা ফেস করছেন তারা কিভাবে এখান থেকে আউটকাম করে বেরিয়ে আসতে পারেন? খুব একটা সাধারণ বলছি, 72651 এই সংখ্যাটাকে একটা পাত্রের মধ্যে লিখবেন, কাঁচের বোলের মধ্যে লিখবেন এবং তার মধ্যে জল রেখে পান করা আরম্ভ করুন। দিনে 3 বার করে করুন, জাস্ট এটা করুন এবং ভালো কারোর সঙ্গে এই বিষয়টাকে কনসাল্ট করে যে কামিং যে আমাদের
কালী পুজো অমাবস্যা রয়েছে, দীপান্বিত অমাবস্যা এবং মহালয়া অমাবস্যা, সেই এই সমস্যাগুলোকে সমাধান করুন। এই সমস্যাগুলো, এই যে দিনগুলো, সেগুলো কিন্তু আইডিয়াল, এবং সেখানে কিন্তু যদি সঠিক কাজ করা যায় আমরা সেখান থেকে কিন্তু একদম ওভারকাম করে বেরিয়ে আসতে পারি। আজকের সময় তো একদম করা নাড়ছে। আজকের প্রোগ্রাম এখানেই অনুষ্ঠান শেষ করলাম, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।